দেখছেন এটি নিউজ। ভোর ৬টা নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি নাইম ফাথম মুবিন। শুনছিলেন শিরোনাম। নাটকীয়ভাবে ঝুলে গেল যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হবে এমন খবর যখন সারা দেশে, তখনই আবার খবর এলো আজ সকাল ১০:৩০ পর্যন্ত স্থগিত ফাঁসির আদেশ। সব প্রস্তুতি থেমে গেল অনেকটা অতর্কিতেই। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আইন প্রতিমন্ত্রীর বাড়িতে সংবাদ সম্মেলনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানান, মঙ্গলবার রাতের মধ্যেই কার্যকর হচ্ছে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায়। কাদের মোল্লার রায়ের যে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে তা আজকে রাত্রের মধ্যেই তা কার্যকর করা হবে। খবরটি পাওয়ার পরেই সব মিডিয়ার গন্তব্য হয় কেন্দ্রীয় কারাগার। সেখান থেকে প্রতি মুহূর্তের আপডেট জানাতে শুরু করেন তারা। উদাহরণ তৈরি করতে যাচ্ছে। রাত ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী আরো সুনির্দিষ্ট করে বলেন, রাত ১২টা ১ মিনিটে কার্যকর হচ্ছে মৃত্যুদণ্ডের রায়। এর মধ্যেই কাদের মোল্লার স্ত্রী সন্তান সহ পরিবারের ২৩ সদস্য কারাগারে ঢোকেন তার সঙ্গে শেষ দেখা করতে। সন্ধ্যায় তাদের চিঠি পাঠিয়ে দেখা করতে বলার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি আরো জোরালো হয়েছিল। রাত ৮:৩০টার দিকে তারা বেরিয়ে আসার পর কারা কর্মকর্তাদের কাছ থেকে জানা যায় ফাঁসির মঞ্চ পুরোপুরি প্রস্তুত, নেওয়া হয় বাড়তি নিরাপত্তাও। এদিকে যখন এত প্রস্তুতি, তখন রাত ১০:৩০টার দিকে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ি থেকে বেরিয়ে বলেন, মৃত্যুদণ্ড কার্যকর বুধবার সকাল ১০:৩০ পর্যন্ত স্থগিত রাখার আদেশ পেয়েছেন তারা। আব্দুল কাদের মোল্লা সাহেবের মৃত্যুদণ্ড কার্যকর কালকে ১০:৩০ পর্যন্ত হবে না। রাত ১১:১৫টার দিকে কাদের মোল্লার আইনজীবী ফরিদ উদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের স্থগিতাদেশের খবর দেন। ঘোষিত সময় রাত ১২টা ১ মিনিট পেরিয়ে যাওয়ার পর জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের বলেন, আদালতের আদেশে মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়েছে। স্থগিত করা হয়েছে, কবে নাগাদ কার্যকর হবে তা জানি না, কালকে ১০:৩০ পর্যন্ত। কাদের মোল্লার ফাঁসির রায় স্থগিত হওয়ায় ক্ষুব্ধ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানালেন, তাদেরকে না জানিয়ে চেম্বার বিচারপতি এমন আদেশ দেয়ায় বুধবার সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। মাননীয় চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় আমি কিংবা অ্যাটর্নি জেনারেল আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, আমাদেরকে শুনানি করেননি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও বলেছেন, কাদের মোল্লার ফাঁসির আদেশ স্থগিত করার বিষয়টি তাকে জানানো হয়নি। এটিএন নিউজকে টেলিফোনে তিনি বলেন, চেম্বার জজের আদালতে যে শুনানি হয়েছে তাতে আমাদের নোটিশও দেওয়া হয়নি। আমি এটা সম্বন্ধে কোন রকম জ্ঞাত না, আমাকে কোন রকম জানানো হয়নি, আমাকে কোনো কপি সার্ভ করা হয়নি, আমাকে টেলিফোনেও জানানো হয়নি, হাইকোর্ট থেকে হাইকোর্টের কোনো কর্মচারী আমাকে জানায়নি বা কোনোভাবে আমাকে জ্ঞাত করা হয়নি। এবং আমি এই যখন তাদের দাবি মতন যখন অর্ডার পাস হয় তখন আমি ছিলাম না, শুনানিতেও ছিলাম না। তার চেয়ে দুঃখজনক ব্যাপার হলো তারা নানা রকম মিডিয়াকে প্রচার করিয়েছে যে আমি এই শুনানির সময় জজ সাহেবের সামনে ছিলাম, আমি প্রধান বিচারপতির বাসায় গেছি, আমি সেখানে তার সাথে আলাপ আলোচনা করেছি। এটাতে স্পষ্ট বোঝা যায় যে এই যে তাদের যে এই দুষ্কর্ম, এই যে এই জামাতের বা যুদ্ধাপরাধীর যারা সাথে যুক্ত আছে তাদের আশেপাশের লোকজন, যে প্রথম থেকেই তারা এই বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এবং আজকে এই শেষ মুহূর্তে রায়টা যখন কার্যকরী হবে তখনও আমার সম্বন্ধে তারা যে মিথ্যাচার করলো যে আমি এই বিচার কার্যে অংশগ্রহণ করেছি এবং আমি উপস্থিত ছিলাম, এটা কি ধরনের মিথ্যাচার, একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মিডিয়াকে তারা ব্যবহার করেছে। আমি মিডিয়ার কর্মীরা হয়তো সরলভাবে তাদের কথা বিশ্বাস করেছেন, তার কারণ কোন মিডিয়া কর্মী তো আমাকে ওখানে গিয়ে দেখেন নাই, চিফ জাস্টিসের বাড়িতেও না বা জাস্টিস এস এম হোসেনের বাসায়ও না, তারপরেও তারা এরকম ভাবে এটাকে প্রচার করেছে। তো এই যে তাদের মিথ্যাচার, এটা নতুন না, এটা অনেক আগের থেকেই তারা শুরু করেছে। স্কাইপের ব্যাপার নিয়ে, রায় ফাঁস নিয়ে, তারপর নানাভাবে এটাকে বিলম্বিত করা, এই বিচার কার্যের বিলম্বিত করার জন্য তারা বহু
চেষ্টা করেছে এবং শেষ মুহূর্তে এই যে আজকে যেটা নাকি আইনি প্রক্রিয়া ভাবে একটি দ্বন্দ্ব কার্যকর হচ্ছিল সেটার ব্যাপারে তারা, এবং সবচেয়ে বড় কথা হলো আদালতের কোনো অর্ডার পাস হলে আদালতের একজন কর্মচারী এসে নর্মালি এই জেল গেটে জানাবেন, কিন্তু সেটাও কিন্তু আদালতের কর্মচারী এসছে বলে আমি টেলিভিশনে দেখিনি, সে আইনজীবীরাই এসছে এবং আইনজীবীরাই রুটি দিয়েছে যে সরকারের পক্ষে আইনজীবীরাও ছিল। অথচ আমি রাত 8টার পর থেকে বাসায় নেই, আমি ছিলাম হাসপাতালে আমার এক মুমূর্ষু আত্মীয়কে দেখার জন্য। তো আমি অ্যাবসেন্ট থাকলো আমার 3 জন এডিশনাল অ্যাটর্নি জেনারেল, মানে এই মামলায় যিনি সমন্বয়কের ভূমিকা পালন করেন একজন এডিশনাল অ্যাটর্নি জেনারেল তিনিও ছিলেন। তো এইরকম ভাবে আমাদেরকে একটু আধারে রেখে অন্ধকারে রেখে তারা যে অর্ডার নিলেন এটা তারা নিশ্চয়ই খুব ভালো কাজ করেননি। এই রায় হওয়ার পর থেকেই এই আইনজীবীরা, কাদের মোল্লার আইনজীবীরা বা জামাত ইসলামের কিছু আইনজীবীরা তা কন্টিনিউয়াসলি বলে এসছে যে তারা রিভিউ করবেন। আমি প্রথম দিন থেকে বলেছি যে আমাদের সংবিধানের 47(ক)(2) অনুচ্ছেদ এটা যদি ক্লাস 9-10 একটা ছেলেকে পড়ানো হয় সেও বুঝবে এটা অর্থটা কি। যুদ্ধ অপরাধের দায়ে যারা দণ্ডিত বা যুদ্ধ অপরাধের সাথে যারা যুক্ত তিনি তার কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টের কাছে কোনো আবেদন করতে পারবেন না। তাই রিভিউটা হলো 105 অনুচ্ছেদের একটা অধিকার, তো যেখানে নাকি আমাদের সংবিধানেই যুদ্ধাপরাধীদের জন্য এই অধিকারটাকে খর্ব করে দিয়েছে এবং যেটাকে তারা বহুবার চ্যালেঞ্জ করেছে এই মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই তা কোনো লাভ করতে কোনো ফল তারা পাননি। তাই কাজেই এই কথাটা কিন্তু প্রথম থেকে আমি বলছি কোনো রিভিউ এখানে চলবে না। তারপরও তারা একটা রিভিউ ফাইল করার কথা বলে এই স্থগিতাদেশটা নিয়েছে। কাজে আমরা আগাগোড়া যে কথাটা বলে এসেছি সেই একই কথা আমি বলবো যে এটা শুনানি এটা মানে মেনটেনেবল না। এই রিভিউ পিটিশনটা যেটা তারা করতে চাচ্ছে এটা সংবিধানের 47(ক)(2) অনুচ্ছেদ অনুযায়ী এটা কোন রকমই চলতে পারে না। এটা আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। কাদের মোল্লা রায় কার্যকর করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। রাতে বুধবার সকাল 10:30 পর্যন্ত রায় স্থগিতের ঘোষণার পর এ প্রতিক্রিয়া জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের মোড়ে গিয়ে অবস্থান নেন। এর আগে সন্ধ্যার পর থেকেই গণজাগরণ মঞ্চে যেতে শুরু করেন লোকজন। পরে সেখানে যান মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার সহ অন্য নেতাকর্মীরাও। সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও জামায়াত শিবিরকে নিষিদ্ধের দাবিও জানানো হয় মঞ্চ থেকে। এই রায় কার্যকর হবার মাধ্যমে আমরা মনে করি যে মহান মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় অর্জনটি আমাদের হতে যাচ্ছে, যে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে যে শঙ্কা তৈরি হয়েছিল, যে বাংলাদেশের আদর্শিক জায়গার যে একটা স্খলন হয়েছিল, যে উল্টো দিকে যে যাত্রা শুরু হয়েছিল, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াবার জন্য আমি মনে করি যে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাদের মোল্লার যে রায়টি কার্যকর হচ্ছে, এই কার্যকর হবার ধারাবাহিকতায় আমরা মনে করি যে অন্যান্য যে রায়গুলো হয়েছে সেই রায়গুলো কার্যকর হবে। এদিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাসের জাঝর এলাকায় মঙ্গলবার রাত 10টার দিকে একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় এক শিশু ও তার মা আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো 3 জন। নিহতরা হলেন সুমি আক্তার ও তার মেয়ে সানজিদা। কাভার্ড ভ্যানের যাত্রী আহত আদম আলী জানান, রূপগঞ্জ থেকে বগুড়াগামী কাভার্ড ভ্যানে স্বামী, স্ত্রী ও 3 মেয়ে সহ পরিবারের সদস্যদের নিয়ে তাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাচ্ছিলেন। পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাসের জাঝর এলাকায় অবরোধকারীরা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ওই কাভার্ড ভ্যানে আগুন দেয়। মা ও মেয়ে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান এবং চালক ও তার মেয়ে সাদিয়া আহত হন। আদম আলী ও তার মেয়ে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রূপগঞ্জ মাল ভরে বগুড়া যেতে নিয়েছিলাম, জয়দেবপুর বাইপাসে এসে আমাদের গাড়ি পিকিট 10-12 জন লোক এসে গাছে ঘুরে ফিরে পাট ফেলে ডালে আমাদের গাড়ি বোম ফাটাইছে, বোম ফাটে আগুন ধরে দিয়েছে।
পরে আমাদের 7জন লোক আসছিলাম, আমরা নামে গেছি, 3 জন নামাতে পারছি আর 2 জন নামাতে পারিনি। তার একজন মহিলা সহ তার বাচ্চা সহ মারা গেছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাইদের মামলার অন্যতম সাক্ষী মোস্তফা হাওলাদার ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত 12:30টায় মারা গেছেন। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে হামলা চালালে গুরুতর আহত অবস্থায় রোববার তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন 6 জনকে আটক করেছে পুলিশ।